আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নানা চ্যালেঞ্জের মধ্যে প্রায় ৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫.৫ লাখ কোটি, ঘাটতি ২.২ লাখ কোটি টাকা। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫০ গ্রাম প্লাবিত, আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষ। সিলেটে বিপদসীমার উপরে সুরমা কুয়াশার কুশিয়ারা নদীর পানি। সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচনী রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি বিএনপি নেতা ডাক্তার জাহিদের। দায়িত্ব পালন না করলে ক্ষমা করবে না জনগণ। ফিলিপাইন থেকে পরিচালিত অনলাইন জুয়ার বাংলাদেশি এজেন্ট ঝিনাইদহ থেকে গ্রেপ্তার, অর্থ লেনদেনের নানা সরঞ্জাম জব্দ। এবং শিডিউল বিপর্যয় নেই, সময় মতো ছাড়ছে ট্রেন, স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে নগরবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৮৯,৯৯৯ কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে বিটিভিতে সরাসরি এই বাজেট উপস্থাপন করেন তিনি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ৫,৬৩,০০০ কোটি টাকা, ঘাটতি ২,২৬,৯৯৮ কোটি। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, ঘাটতি কমাতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করছে অন্তর্বর্তী সরকার। বিদেশি সহযোগীদের কাছ থেকে ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। অর্থনীতির ভারসাম্য রক্ষায়, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর্মসংস্থান, মানব সম্পদ ও সামগ্রিক সামাজিক উন্নয়নে। শারফুল আলমের রিপোর্ট। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করেই অন্তর্বর্তীকালীন সরকারের ও অর্থ উপদেষ্টা হিসাবে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ৫৪তম প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা। ইতিহাস সৃষ্টি করে আগের অর্থ বছরের চেয়ে এবারের বাজেট কমল ৭,০০০ কোটি টাকা। বিশাল বাজেটের উন্নয়ন পরিচালনা, খাদ্য, দেশি বিদেশি ঋণ পরিশোধ ও অগ্রিম ঋণ প্রদান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি সব মিলে এই অর্থ ব্যয়ের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা, কর জাল সম্প্রসারণ, বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫,৬৪,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি ৯%। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। আসছে অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যেখানে ঘাটতি ২,২৬,০০০ কোটি টাকা। চড়া সুদে ঋণের পরিমাণ কমাতে ঘাটতির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। কঠিন অর্থনীতির বিশেষ সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য মোট ৭,৯০,০০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপি ১২.৭%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট ৫,৬০,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৩০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মেগা প্রকল্প না থাকায় উন্নয়ন ব্যয় ২,৪৫,০০০ কোটি টাকা ধরা হয়েছে, যার মধ্যে এডিবিতে যাবে ৩,৩০,০০০ কোটি টাকা। বাজেট বক্তৃতায় সংস্কারের অংশ হিসাবে কমিশনগুলো কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট উপস্থাপন করেন। এর আগে ২০২৫-২৬ অর্থ বছরে ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রস্তাবিত নতুন অর্থ বছরের বাজেট পেশের পর মতামতের ভিত্তিতে অধ্যাদেশের মাধ্যমে জুন মাসের শেষের দিকে পাশ হবে ২০২৫-২৬ সালের বাজেট। বরাদ্দ কমিয়ে আগামী অর্থ বছরের জন্য নতুন বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা। এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কম আয়ের মানুষকে। এই জন্য সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ যেমন বাড়ছে, তেমনি কমছে উপকারভোগীর সংখ্যা। বিশ্লেষকরা বলছেন, উপকারভোগীর জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হোক না কেন, তা যেন সঠিকভাবে সবার কাছে পৌঁছায়, তা বাস্তবায়ন করতে হবে সরকারকেই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
বান্দরবানে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বেড়েছে। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ও ত্রুমরু এলাকায় অর্ধশতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। জেলার রুমা, থানচি ও খাঞ্চি আলী কদম সড়কে পাহাড় ধসে বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে সড়ক। অন্যদিকে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় লামা উপজেলার ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জেলার ৭টি উপজেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো পরিবারকে। অন্যদিকে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখৌরার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে স্থলবন্দর এলাকায়। তলিয়ে গেছে বসতবাড়ির সবজি ক্ষেত, রাস্তাঘাট। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওড়া নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৪২ সেন্টিমিটার বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া ঢল আসা অব্যাহত থাকায় সিলেটের উজানে পানি বাড়ছে। কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জকিগঞ্জের অমলশিদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১.৮৪ মিটার ও বিয়ানীবাজারে শাওলার পানি ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভোররাত থেকে জকিগঞ্জের কুশিয়ারায় লোকালয়ে পানি ঢুকে ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সুনামগঞ্জ বিএনপি জেলা শাখার বর্ধিত সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, পতিত কর্তৃত্ববাদী সরকার মানুষের অধিকার হরণ করেছিল, জনগণের হাতে সে অধিকার ফিরিয়ে দিতে হবে। এই দায়িত্ব পালন করলে ইতিহাসে অন্তর্বর্তী সরকারের নাম থাকবে, তা না হলে জনগণ ক্ষমা করবে না। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। বিএনপি এমন এক দল, যেই দল জনগণের দল, যেই দল মানুষের সাথে থাকে, মানুষের কষ্টের কথা বলে, মানুষের সুখের সময় থাকে, দুঃখের সময় থাকে, যেই দল ভয়ে আত্মসমর্পণ করে নাই, যেই দলের নেতা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 2টি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলার শুনানি শেষে সাবেক মেয়র আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে 3টি মামলার শুনানি শেষে আদালত আইভির জামিন আবেদন নামঞ্জুর করেন। আইভির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, 2টি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় এজাহারে আইভির সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা 3টিতে আইভির বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা তার সংশ্লিষ্টতা নেই। 3টা মোকদ্দমার জামিনের প্রার্থনা করেছিলাম। 3টা মোকদ্দমায় সিদ্ধিরগঞ্জ থানার মোকদ্দমা। মেয়র আইভির বিরুদ্ধে নাম থাকা ব্যতীত জামিন অযোগ্য কোনো ধারা নাই, বর্ণনা নাই। বকেয়া বেতন ভাতার দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে গার্মেন্টস শ্রমিকরা। সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকার বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা হেমায়েতপুর অবরোধ করে রাখে। এতে করে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে 11টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে চেইন অ্যাপারেল গার্মেন্টসে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে 20 মাইল জিরাবু এলাকা অবরোধ করে। ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন। পুলিশ জানায়, ফিলিপাইন থেকে পরিচালিত বাংলা উইন নামের একটি জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করত মেহেদী। দেশের বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ার অংশ নিতে উৎসাহিত করত সে। বগুড়ায় রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও গুলিসহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার গভীর রাত থেকে শহরের রেলওয়ে কলোনিতে এই অভিযান চালানো হয়। বগুড়া সদর থানার উপপরিদর্শক ফিরোজ মিয়া জানান, সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গুলি প্রায়
1000 বোতল মদ, 2 কেজি গাঁজা, 25টি দেশীয় অস্ত্র ও নগদ 10 লাখ টাকা উদ্ধার করা হয়। ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটলে বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের পাশাপাশি প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের আগে ও পরে রাখা হয়েছে স্পেশাল ট্রেন সার্ভিসার। এদিকে ঈদে ঘরমুখো মানুষের এখনও খুব একটা ভিড় নেই কমলাপুরের স্টেশন ও বাস কাউন্টারগুলোতে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঈদের ছুটি এখনো শুরু হয়নি, তবুও নারীর টানে অনেকেই ছুটেছে বাড়ির পানে। 31 মে থেকে ঈদযাত্রা শুরু হলেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের খুব একটা ভিড় নেই। অনলাইনে টিকিট কেটে অনেকটা স্বস্তিতেই প্রিয়জনের কাছে ফিরছেন যাত্রীরা। গতবারের চেয়ে এবার একটু কম আছে, অতটা বোঝা যাচ্ছে না। এখনো তো টাইম আছে, এখনো তো সরকারি ছুটি দেয়নি পুরোটাই। প্রতি বছর অনেক কম সিকিউরিটি থাকে, এবার সিকিউরিটিটা অনেক ভালো ব্যবহার করছে এবং বাইরের যে টুকাই যারা আছে এরা এখানে ঢুকতে পারছে না। টিকিট পাইতে এত ঝামেলা হয় নাই, কারণ আমরা অনলাইনে কাটছি। তবে একটা চাপ পাইতে হয়েছে, কারণ হচ্ছে 1 মিনিটের মধ্যে টিকিট শেষ। পরে যেতে হলে অনেক ভিড় হয়ে যাবে, আগে চলে যাচ্ছি, আব্বা আম্মার সাথে ঈদ করবো। এবছর টিকিটবিহীন যাত্রীর সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। ঈদে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে ঈদের আগে 4 থেকে 6 জুন এবং ঈদের পরে 9 থেকে 14 জুন বিশেষ ট্রেন সার্ভিস চালু করবে রেলওয়ে কর্তৃপক্ষ। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ধারণা করছি 4 এবং 5 তারিখে যাত্রী চাপ বাড়বে। বিষয়টা বিবেচনা করে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। কোনো ট্রেন যদি অত্যাধিক বিলম্ব হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্পেয়ার র্যাক রেডি আছে, ইনশাআল্লাহ যথাসময়ে ট্রেন ছেড়ে যাবে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও নেই যাত্রীদের বাড়তি চাপ। ভিড় এড়াতে আগেভাগেই অনেকেই ফিরছেন বাড়ি। তবে 4 তারিখ থেকে ভিড় বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। লাস্ট টাইম একটু ঝামেলা হয়, সো আমি চাচ্ছি না আসলে লাস্ট টাইম এত ঝামেলার মধ্যে যেতে। আমি একটু আগে চলে যাব, আবার ছুটি কাটিয়ে আবার চলে আসবো নিজের মতো করে। আগে থেকে অনেক ভালো, আগে টিকিট পাওয়া যেত না, এটা সত্যি, বাট এখন টিকিট পাওয়া যায়। এখন পিপল আর ভেরি হাম্বল, দে আর ট্রাইং টু কোঅপারেট উইথ আস অ্যাজ ইউজুয়াল। মানে খুব বেশি আহামরি যে ভিড় আছে এমন না। 5 থেকে 6 তারিখে যে আপনার শিডিউলটা, 4 তারিখ থেকে শিডিউলটা হ্রাস। তবে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাস বাড়ানো সম্ভব বলে জানান বাস মালিকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন চামড়া রপ্তানি শিল্প মালিক ও ট্যানারি শ্রমিকরা। তারা বলেন, ট্যানারি শিল্পে দুর্দিন চলছে। এই পরিস্থিতিতে ওয়েট ব্লু চামড়া সরকারিভাবে রপ্তানি করা হলে শিল্প মালিকরা ক্ষতির মুখে পড়বেন, বেকার হয়ে পড়বেন হাজার হাজার শ্রমিক। তাই সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। সাভারের বেসিক ট্যানারি ভবনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ টানাস অ্যাসোসিয়েশন বিটিএ সহ 13টি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীর পুলিশ লাইন সংলগ্ন বুলনপুর ও চারঘাট উপজেলার অবস্থিত রাজশাহী ক্যাডেট কলেজ ঝুঁকিমুক্ত রাখার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে প্রতিরোধমূলক কাজ শুরু করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের দাবি, প্রতি বছর সংস্কার না করে স্থায়ী বাঁধ নির্মাণের। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। রাজশাহী পুলিশ লাইন্সের সামনে বুলনপুর এবং চারঘাটের রাজশাহী ক্যাডেট কলেজের দক্ষিণ অংশের মাটি সরে গিয়ে সেখানে গভীরতা বৃদ্ধি পাচ্ছে। যে কোনো সময় তলদেশের মাটি আরও সরে গিয়ে মূল বাঁধে ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে অল্প সময়ের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সরকারি প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এরই মধ্যে জরুরি ভিত্তিতে এই 2 স্থানের রক্ষণাবেক্ষণ কাজ শুরু করা হয়েছে। 2টি পৃথক সংস্কার কর্মসূচির আওতায় রাজশাহী টিবাদের পশ্চিমে 1,80,00,000 টাকা এবং চারঘাট উপজেলার রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকা রক্ষার জন্য 1,10,00,000 টাকা ব্যয় করা হচ্ছে। বর্ষাকালে দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বা নদী ভাঙনের ফলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ বা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় আমরা। রাজশাহীর এই বাঁধ নির্মাণ করা অনেক প্রয়োজন। এই বাঁধ যদি বন্যার কারণে ভেঙে যায়, এর ফলে আমরা অনেক আতঙ্কে থাকি। এটাকে যদি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা যেত তাহলে রাজশাহী নগরবাসী আরও ঝুঁকিমুক্ত হতো
এবং স্বস্তি পাত। সংস্কার কাজের পরে স্থায়ী বাঁধ দেওয়ার পরিকল্পনার কথা জানালেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ভবিষ্যতে আমরা পদ্মা নদী তীরবর্তী যেসব এলাকা ভাঙন ঝুঁকিতে রয়েছে সেসব এলাকা রক্ষার্থে আমাদের একটি বিস্তারিত স্টাডি সম্পন্ন হয়েছে। সেই স্টাডির যে সুপারিশের আলোকে আপনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পদ্মা নদী ভাঙন রক্ষার্থে আমরা একটা প্রকল্প প্রস্তুত করতে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। জরুরি সংস্কার কর্মসূচির আওতায় বুলনপুরে ৩,২০০ জিওব্যাগ ড্যাম্পিং করা হচ্ছে। অপরদিকে রাজশাহী ক্যাডেট কলেজের কাছে ২৪,৮০০ বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মানিকগঞ্জে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলনা ক্রীড়া অফিস এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলো পুরানো, ব্যাংলা, ফুটবল, তীর নিক্ষেপ ও যেমন পারো তেমন সাজো এই 5টি ইভেন্টে মোট 60 জন শিশু প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।